গল্প জাংশনের আজকের নিবেদন এক ফাঁসির আসামির বার্তা। স্বাধীন ভারতের সোনালী স্বপ্নের বীজ বপন করতে করতে কত মানুষ যে অকাতরে নিজেদের প্রাণ হাসি মুখে উৎসর্গ করেছেন তার হিসাব নেই। তেমনি একজন ফাঁসির আসামির দেশের মানুষের প্রতি রেখে যাওয়া শেষ বার্তা আমরা তুলে ধরছি। আজকে যে বিপ্লবীর কথা আমরা বলবো তার নাম গোপীনাথ সাহা। গোপীনাথ সাহার পৈতৃক বাড়ি হুগলি জেলার শ্রীরামপুর শহরে। বাবা বিজয় কৃষ্ণ সাহা শৈশবেই মারা যান। পড়াশোনা প্রথমে শ্রীরামপুর ইনস্টিটিউশনে। ছাত্রাবস্থায় অসহযোগ আন্দোলনে সাড়া দিয়ে স্কুল ছাড়েন। ভর্তি হন স্বদেশী আদর্শে স্থাপিত হুগলি বিদ্যা মন্দিরে। এখানে পড়াশোনার সাথে সাথে খেলাধুলা, গান বাজনা, সমাজসেবা, চরকা ও খদ্দরের প্রচার, সর্বোপরি কংগ্রেসি রাজনীতি সবই একসাথে চলত। হুগলি বিদ্যা মন্দিরের নামজাদা শিক্ষক ও বিপ্লবী নেতা জ্যোতিষ ঘোষের অন্যতম প্রিয় ছাত্র ও সেবক হিসাবে পরিচিতি লাভ করেন। 1923 সালের 25শে সেপ্টেম্বর জ্যোতিষ ঘোষ সহ বাংলার 81 জন বিপ্লবী নেতা 1818 সালের 3 নম্বর রেগুলেশন অনুযায়ী বিনা বিচারে গ্রেপ্তার হলে গোপীনাথের মতন কিশোর যুবকদের অনেকেই কংগ্রেসি রাজনীতি ছেড়ে বিপ্লববাদের পথে পা বাড়ায়। গোপীনাথ চট্টগ্রামের নগেন সেন, অনুরূপ সেন, চারুবিকাশ দত্ত, সূর্য সেন প্রমুখ বিপ্লবীদের দ্বারা পরিচালিত রেড বেঙ্গল পার্টির ঘনিষ্ঠ হয়ে ওঠে। বিভিন্ন গুপ্ত বিপ্লবী সংস্থায় যাতায়াত শুরু করে। তার রক্তে তখন সর্বনাশের নেশা। গোপীনাথ প্রতিজ্ঞা করে কলকাতার পুলিশ কমিশনার চার্লস টেগার্টকে খুন করে সে মাস্টারমশাই জ্যোতিষ ঘোষের প্রতি অবিচারের প্রতিশোধ নেবে। নগেন সেন প্রমুখ রেড বেঙ্গল পার্টির কর্মকর্তারাও তাকে এ ব্যাপারে সাহায্য করতে এগিয়ে আসেন। 1924 সালের 12ই জানুয়ারি কলকাতার রাস্তায় গোপীনাথ টেগার্টের বদলে মিস্টার ডে নামে একজন নিরীহ ইংরেজ সাবেককে খুন করে হাতে নাতে ধরা পড়ে। বিচারে তার ফাঁসি হয়। বিচার চলাকালীন কারাকক্ষে গোপীনাথ নিজের ভুল স্বীকার করে, কিন্তু টেগার্টকে মারার বিপ্লবী লক্ষ্যে যে কোনো ভুল ছিল না এ কথা প্রকাশ্যে স্বীকার করে একটি বিবৃতি দেয়। আলিপুর জেলে 1 মার্চ 1924 সালে গোপীনাথকে ফাঁসি দেওয়া হয়। গোপীনাথের বিবৃতিটি এইরূপ: আজ বড় শুভ দিন। মা তাহার বক্ষে চিরদিনের তরে বিশ্রাম লাভের জন্য আমাকে ডাকিতেছেন, তাই আমি যাইতে চাই। মায়ের কাজে জীবন উৎসর্গ মানুষেই আমি বাড়ি হইতে বাহির হইয়া বাংলার বহু স্থান ভ্রমণ করিয়া আসিয়াছি। আমি গত বৎসর সংবাদপত্র পড়িয়া জানিতে পারি মিস্টার টেগার্ট নামক জনৈক ইউরোপীয় ভদ্রলোক পৃথিবী ভ্রমণ করিয়া ভারতের স্বাধীনতা সম্বন্ধে প্রভূত অভিনব জ্ঞান অর্জন করিয়া আমাদের প্রচেষ্টায় বাধা দিবার জন্যই ভারতে ফিরিয়া আসিতেছেন। সেই সময় হইতেই আমাদের স্বাধীনতা ও তাহার প্রতিবন্ধক সম্বন্ধে নানারূপ চিন্তা আমাকে উত্তেজিত করে। এই চিন্তার মাঝে মাঝে আমার মাথা এরূপ গরম হইয়া থাকিত যে আমার আহার নিদ্রা পর্যন্ত বন্ধ হইবার উপক্রম হইত। রাত্রিতে আমি ছাদের উপর পায়চারি করিতাম, ঘুম আসিত না। আমার যখন এই অবস্থা তখন আমি মায়ের ডাক শুনিতে পাই। আদেশ হইল, উহাকে অনুসরণ কর, ছাড়িস না। সেই সময় হইতে আমি টেগার্ট সাহেবের সম্বন্ধে যথাসাধ্য তথ্য সংগ্রহ করিতে লাগিয়া গেলাম। ক্রমে জানিতে পারিলাম তিনি বাংলার স্বদেশী যুগে কলিকাতায় পুলিশের ডেপুটি কমিশনার ছিলেন। সেই সময় তিনি যে ভীষণ অত্যাচার ও নির্যাতন চালাইয়াছিলেন তাহা হইতে কি দেশসেবক, কি নিরপরাধ কাহারও নিস্তার ছিল না। বহু লোক বিনা বিচারে অন্তরীণে প্রেরিত হইয়াছিল। এমনকি রাজনীতির সহিত ঘুণাক্ষরেও সম্বন্ধ ছিল না এমন লোকেরও নির্বাসনের ব্যবস্থা স্বয়ং টেগার্ট করিয়েছিলেন। অতঃপর আরও অনুসন্ধানের পরে জানিতে পারি যে টেগার্ট, যিনি বালেশ্বরে পুলিশ ও জনসাধারণের মধ্যে যে স্মরণীয় সংঘর্ষ হয় তাহাতে সংশ্লিষ্ট ছিলেন, অতএব আমার শ্রদ্ধাস্পদ
পূজনীয় যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের সহিত তাহার একটি বিশেষ সম্বন্ধ দেখিতে পাইলাম। আরও জানিতে পারিলাম টেগার্ট একজন সেনফিন আয়ারল্যান্ড নিবাসী। তিনি স্বদেশবাসীর স্বাধীনতা সংগ্রামেও বাধা দিতে ত্রুটি করেন নাই, যদিও তাহাতে কৃতকার্য হইতে পারেন নাই। এই সমস্ত প্রায়ই যখন গভীরভাবে চিন্তা করিতাম, তখন যেন মায়ের ডাক শুনিতাম। মা যেন বলিতেছেন, লোকটাকে জগৎ থেকে সরিয়ে দে। টেগার্টকে আমার প্রথম দেখা লালবাজারে পুলিশ দিগকে রাজকীয় পুলিশ মেডেল বিতরণ অবস্থায়, তারপর নিউ মার্কেটে। ফুলের স্টলের নিকট বহুবার দেখি। অনেকবার আমি আগ্নেয় অস্ত্রাদি সঙ্গে লইয়া ইডেন গার্ডেন ও অন্যান্য অনেক স্থান পর্যন্ত উহার অনুসরণ করি। বহুবার লক্ষ্য করিয়া গুলি ছুঁড়িতেও উদ্যত হইয়াছি, কিন্তু মায়ের নিকট হইতে শেষ আদেশ না পাওয়ায় এই কার্য হইতে বিরত হইতে বাধ্য হই। আমি প্রায় চিন্তা করিতাম লোকটাকে খুন করিব কিনা। গ্রেপ্তার হইবার 2-3 দিন পূর্বে আমার আবার পূর্বাবস্থা ফিরিয়া আসিল। মাথা আবার গরম হইয়া উঠিতে লাগিল। না পারি নিদ্রা যাইতে, না থাকে ক্ষুধা তৃষ্ণা, মাত্র ওই এক চিন্তা। কিছুতেই যেন স্বস্তি পাই না। মনে হয় আমার ঘরের মধ্যে অগ্নি জ্বলিতেছে। দৌড়াইয়া ছাদের উপর যাই ও বহুক্ষণ পায়চারি করি। আমি যেদিন ধৃত হই, সেই দিন অতি প্রত্যুষে গৃহত্যাগ করিয়া অন্যমনস্কভাবে ময়দানে আসিয়া পড়ি। মনে হইল এই মিস্টার টেগার্ট, এবং তখনই গুলি চালাই। কতবার গুলি ছুঁড়িয়াছিলাম ঠিক স্মরণ নাই, কিন্তু বহুবার যে ছুঁড়িয়াছি তাহা আমার বেশ মনে আছে। বড় আশঙ্কা ছিল, পাছে লোকটা আবার বাঁচিয়া ওঠে। গুলি করিবার পূর্বে বা পরে আমি বাঁচিব কি মরিব, এই চিন্তা আমার আদৌ আসে নাই। তারপর ডাকাত ডাকাত, হত্যা হত্যা, পাকড়ো পাকড়ো ইত্যাদি বলিয়া যখন জনস্রোত চিৎকার করিয়া উঠিল, তখন আমি দৌড় দিতে আরম্ভ করি। মনে হইতে লাগিল যেন রাস্তাগুলি আমার চারিদিকে ঝুলিতেছে। লোকজনের চিৎকারে ক্রমেই আমি অতিষ্ঠ হইয়া পড়ি। আমার জিহ্বা শুকাইয়া যায়, আর দৌড়ানো অসম্ভব হইয়া পড়ে। এমন সময় একখানি টমটম দেখিতে পাইয়া টমটমওয়ালাকে দ্রুত বেগে চালাইতে অনুরোধ করি। চিৎকার করিয়া বলি, হাঁকাও, আমি দেশের কাজ করিয়াছি, বেশ ভালো কাজ করিয়াছি, ইহাতে আমার কিছুমাত্র অন্যায় হয় নাই। আমি আমার পা দানিতে দাঁড়াইয়া গাড়োয়ানের সহিত কথা বলিতেছি, এমন সময় জনতা আসিয়া আমাকে গ্রাস করে। আমি ধৃত হইলাম। অতঃপর এই সমস্ত ব্যাপারে যাহা হয় তাহার কিছুমাত্র ত্রুটি হইল না। বেশ উত্তম মধ্যম খাইলাম, তাহাতেই আমি অজ্ঞান হইয়া পড়ি। তারপর যখন চৈতন্য ফিরিয়া পাইলাম, তখন আমি থানায়। ইহার পর আমাকে লালবাজার পুলিশ কমিশনারের কক্ষে লইয়া যাওয়া হইল। আমার তখনও ধারণা পুলিশ কমিশনার আর ইহলোকে নাই, কিন্তু তাহাকে যখন আমার সম্মুখে দণ্ডায়মান দেখিলাম, হতভম্ব হইলাম। কি করিতে কি করিয়াছি ভাবিয়া আকুল হইলাম। তিনি আমাকে জিজ্ঞাসা করিলেন, তুমি ভুল করিয়াছ নয় কি? আমি জবাব দিলাম, কি করিয়া এটি সম্ভব হইতে পারে? আমার এখনো মনে হয় যে আমি সাহেবকে লক্ষ্য করিয়া যে সকল গুলি ছুঁড়ি, সে গুলি একটি প্রবাহের সৃষ্টি করিয়া মিস্টার টেগার্টের অনিষ্ট সাধন করিয়াছে। আমার নাম জিজ্ঞাসা করাতে আমি কিছুই জবাব দিলাম না। ইহার পরে ইলিসিয়াম রোডে কলিকাতা পুলিশের প্রধান আড্ডাতে নীতি হইলাম। সেখানে একটি রথযাত্রা উৎসবে বহু সাহেব ও বাঙালি পুলিশ কর্মচারী উপস্থিত ছিলেন। আমি ভূপেন চট্টোপাধ্যায়কে বলিলাম যে এখন আমাকে বিরক্ত করিবেন না, আমার শরীর সুস্থ নয়। যাহা বক্তব্য তাহা কাল 12টার সময় বলিব, এখন বিরক্ত করিলে কিছুই ফল পাবেন না। সেদিন রাত্রি 8 ঘটিকার সময় স্বয়ং টেগার্ট সাহেব আসিয়া হাজির। এবারও ওই এক প্রশ্ন, কেমন, ভুল করিয়াছ কিনা? তখন ভাবিলাম কথা না বলিয়া আর লাভ কি। বলিলাম, হ্যাঁ, আপনাকে হত্যা করাই আমার উদ্দেশ্য ছিল, কিন্তু ভগবানের অশেষ করুণায় আপনি এই যাত্রায় রক্ষা পাইলেন। পরদিন বেলা 12টা বা 1টার সময় গোয়েন্দা পুলিশের আড্ডায় লইয়া যাওয়া হয়। সেখানে আমি ভূপেন চট্টোপাধ্যায়ের নিকট বর্ণনা করিবার পূর্বে বলিলাম, দেখুন, বর্ণনা করিবার পূর্বে আপনাকে একটি প্রতিশ্রুতি দান করিতে হইবে।
আমার বক্তব্য বলিবার পর কেহ যেন আসিয়া এবং প্রশ্ন করিয়া বিব্রত না করে। আমি বলিলাম, নাম গোপীনাথ সাহা, বাড়ি শ্রীরামপুর ক্ষেত্রমোহন স্ট্রিটে, যে রাস্তার ভূতপূর্ব নাম ছিল অক্সফোর্ড স্ট্রিট। আমার পিতার নাম স্বর্গীয় বিজয়কৃষ্ণ সাহা। পরদিন পুনরায় টেগার্টের নিকট আসি। সেখান হইতে আমাকে ব্যাংকশাল স্ট্রিট পুলিশ আদালতে ও পরে প্রেসিডেন্সি জেলে স্থানান্তরিত করা হয়। আমার সম্বন্ধে বক্তব্য ইতি। জনৈক নির্দোষ সাহেবকে যে খুন করিয়াছি, সেজন্য যার পর নাই মর্মাহত সাহেব হইলেই যে আমার শত্রু হইবে তাহা আমি মনে করি না। যাহারা এই ব্যাপারে আহত তাহাদের জন্য আমি বিশেষ দুঃখিত। কোনো কাজ করিবার সময় দেশীয় হোক আর বিদেশি হোক, যেই বাধা দিতে আসে সেই শত্রুর চেয়ে বেশি। মৃত সাহেবের আত্মার মুক্তির জন্য আমি ঈশ্বরের নিকট প্রার্থনা জানাইতেছি। এখন আমার ইহার অতিরিক্ত বলিবার কিছুই নাই, তবে বিচার শেষ হইয়া গেলে দণ্ডাঘাত পাতিয়া লইবার পূর্বে আমি দেশবাসীকে সামান্য কিছু বলিবার ইচ্ছা করি। আশা করি প্রার্থনা মঞ্জুর হইবে। ইহার জন্য অধিক সময়েরও প্রয়োজন বোধ করি না, 5 মিনিটই যথেষ্ট। আমি জেল হইতে মায়ের নিকট একখানা চিঠি লিখিতে চাই। আশা করি এই অনুমতি আমাকে দেওয়া হইবে। আমি দেশমাতৃক্রোড়ে আশ্রয় ভিক্ষা করি। এই কথা স্মরণ রাখিয়া দণ্ডের বিধান দিলে ভালো হয়। আমি কিছুতেই জেলে থাকিতে পারিব না। আমি মায়ের নিকট যাইতে চাই। আমি বলিলাম, আমার রক্তের প্রতি বিন্দু যেন ভারতের ঘরে ঘরে স্বাধীনতার বীজ বপন করে। অতঃপর বিচারপতি ও জুরিরা আসন পরিত্যাগ করিতে উদ্যত হইলে আবার বলিয়া উঠিলাম, যতদিন পর্যন্ত জালিয়ানওয়ালাবাগ ও চাঁদপুরের ঘটনা ঘটিবে, আপনারা মনে রাখিবেন, যতদিন রিপ্রেশন চলিবে ততদিন এই রূপই হইবে। এমন একদিন আসবে যেদিন সরকারকে ইহার ফলাফল চূড়ান্ত রূপে ভোগ করিতে হইবে। টেগার্ট আমার হাত হইতে রক্ষা পাইয়াছেন বলিয়া নিজেকে যেন নিরাপদ বলিয়া না মনে করেন, কারণ আমার অসমাপ্ত কার্য অন্যের জন্য রাখিয়া গেলাম।